নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। দুই নারী হাতে তরবারি, সুনীলদার শেষের দিকে লেখা একটা উপন্যাস। দুটো ক্যারেক্টার, দুই মহিলা, উষসী আর কুহু। তাদের পরিবার, তাদের বাবা মা, সন্তান সন্ততিদের নিয়ে আমেরিকার পটভূমিতে সুনীলদা এই উপন্যাসটা লেখেন ওই 2006-07 সালে। বোধহয় দেশ পত্রিকা বা আনন্দবাজার পত্রিকায় শারদীয়ায় প্রকাশিত হয়, তারপর বইয়ের আকারে এটাকে আমরা দেখি। আমি এই শিরোনামটা দিলাম কেন? এই দুই নারী বা কে, তাদের হাতে তরবারি বাড়ি কেন? দুই নারী, একজন হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী, আর অন্যজন হলেন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুই নারী কার্যত বিজেপির ট্রোজান হর্স। মায়াবতী তার ভাইপো আকাশ আনন্দকে আনুষ্ঠানিকভাবে তার উত্তরসূরি হিসাবে চিহ্নিত করেছেন, ঘোষণাও করেছেন, এবং ধাপে ধাপে দলের ভার তার ভ্রাতুষ্পুত্রের হাতেই সমর্পণ করবেন। সতীশ শর্মার মতো পুরনো নেতারা আছেন, যদিও তাদের প্রাসঙ্গিকতা কমছে। এই মায়াবতী বিগত 1 দশক ধরে সেভাবে কিন্তু সক্রিয় রাজনীতিতে নেই, আছেন কিন্তু নেই, একটা দার্শনিক সূক্ষ্মতায় বিষয়টা নিয়ে গেছেন। তিনি ঘোষণা করে দিয়েছেন যে বিএসপি একলাই চলবে লোকসভায়। যুক্তি কি? যে বিএসপি কোনো দলের সঙ্গে সমঝোতা করলে বিএসপির যে ভোট, সেই ভোট সেই দলের প্রার্থী পায়, কিন্তু সেই দলের প্রার্থীর ভোট বিজেপি পায় না। মানে সেই দলের সমর্থকদের ভোট বিএসপি পায় না। অর্থাৎ সমাজবাদী পার্টির সঙ্গে সমঝোতা হলে বিএসপির ভোটাররা সমাজবাদী পার্টির প্রার্থীকে ভোট দেয়, কিন্তু সমাজবাদী পার্টির ভোটাররা বিএসপির প্রার্থীকে ভোট দেয় না। তাই তিনি একলা চলবেন। তাহলে উত্তরপ্রদেশে এবার বুয়া ভাতিজা জোট হচ্ছে না। কয়েকদিন আগে 68তম জন্মদিনে মায়াবতীকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন যোগী আদিত্যনাথ। মায়াবতী তো আসবেন 22 তারিখে। আগে এক্স স্যান্ডেলে পোস্ট করেই সবাই শুভেচ্ছা জানাতেন, যোগীজিও জানাতেন। এবার কিন্তু যোগীজি ফোন করে মায়াবতীকে শুভেচ্ছা জানিয়েছেন। অর্থাৎ বিজেপির কাছে এটা তো একটা খুশির খবর, মায়াবতী একলা লড়ছেন। অর্থাৎ তিনি হাতে তরবারি নিয়ে সমাজবাদী পার্টি কংগ্রেসের সমঝোতাকে কচুকাটা করতে চান। সুবিধা কার হবে? সুবিধা বিজেপির হবে। যদিও বিএসপি কংগ্রেসের সমঝোতা হলে বিজেপি যে ভীষণ চ্যালেঞ্জের মুখে পড়বে সেরকম নয়। আগেও এরকম সমঝোতা হয়েছে, কিন্তু ফ্রুটফুল রেজাল্ট হয়নি। কিন্তু এবার 10 বছরের অ্যান্টি ইনকামবেন্সি আছে অনেকে বলছেন। তবে অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে যে আবেগের বিস্ফোরণ হবে, সেখানে বিজেপি বিরোধী কোনো অ্যারিথমেটিকে হয়তো শেষ পর্যন্ত কাজ করবে না। যদিও মায়াবতী একলা চলার সিদ্ধান্ত ঘোষণা করায় গেরুয়া শিবির কিন্তু যার পর নাই খুশি। অর্থাৎ মায়াবতী তার তরবারি দিয়ে ইন্ডি জোটের পিন্ডি চটকে দিয়েছেন। এবার আসুন আমাদের দিদির কথায়। দিদি মুখে খুব আস্ফালন করেন তার বিজেপি বিরোধিতা নিয়ে, কিন্তু তলায় তলায় যেটা করলে বিজেপির সুবিধা হয় সেটাই করেন। অর্থাৎ তিনি মুসলমানদের রক্ষাকর্তা হিসাবে নিজেকে যত তুলে ধরবেন, হিন্দু ভোটও তত বিজেপির দিকে কনসলিডেট করবে। 2021-এর বিধানসভা নির্বাচনে এই রাজ্যের 100টা মুসলমানের ভোটের মধ্যে 91টা পেয়েছিল তৃণমূল, আর বিজেপি পেয়েছিল 38% মোট ভোট, কিন্তু 54% হিন্দু ভোট। হিন্দু ভোটের এই কনসলিডেশন গুজরাট ছাড়া ভারতবর্ষের কোথাও হয় না। এবারও দিদি সেই বাইনারি ন্যারেটিভ প্রতিষ্ঠিত করতে নেমে পড়েছেন। সম্প্রীতি মিছিল টিছিলের মধ্যে দিয়ে সেটাকে লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজটা দিচ্ছেন। যত দিদিমণি সংখ্যালঘুদের মেসিহা হিসাবে নিজেকে তুলে ধরতে চাইবেন, হিন্দু ভোট বিজেপির দিকে যাবে। অর্থাৎ বিজেপি মনে মনে আনন্দিত, তালি দিচ্ছে যে এটাই তারা চেয়েছিল। কিন্তু দেখুন বিজেপি বিরোধীকে আস্ফালন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি নাকি একা বিজেপিকে লড়ছেন, রুখে দিচ্ছেন। বকলমে বাইনারি ন্যারেটিভ করে বিজেপিরই সুবিধা করে দিচ্ছেন। তাহলে তিনিও তো ইন্ডি জোটের ট্রোজান হর্স। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মায়াবতীর মিল আছে, দুজনেই বিজেপির সাথে ঘর করেছেন। মায়াবতী কিন্তু বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাজপেয়ীজির ক্যাবিনেটে প্রথমে রেল, তারপরে দপ্তরবিহীন মন্ত্রী, তারপরে কয়লা মন্ত্রী ছিলেন। 6 বছর এনডিএর সঙ্গে ছিলেন। যেখানে রাখা হয় তৃণমূল, সে পাত্রে আকার ধারণ করে। তাই তিনিও তরবারি নিয়ে ইন্ডি জোটের ভবিষ্যৎ নষ্ট করবার জন্য নেমে পড়েছেন। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। তাই এটাকে খুব ভুল বলা হবে যে তরবারি বার করে ইন্ডি জোটের ভবিষ্যৎকে খুন করতে চাইছেন আমাদের দিদি। রূপকে বললাম, মায়াবতীও যেমনি ওখানে বিজেপি বিরোধী সমঝোতার ভিত্তিতেই আঘাত করে দিয়েছেন একলা চলার কথা বলে, যদি উত্তরপ্রদেশের পার্সপেক্টিভটা আলাদা। রাম মন্দিরের পর ওখানে গেরুয়া সুনামি হওয়ার সম্ভাবনা প্রবল, তাই বিরোধী জোটের কোনো অ্যারিথমেটিকই শেষ পর্যন্ত খুব একটা কার্যকরী হওয়ার সম্ভাবনা কম। কিন্তু পশ্চিমবাংলায় লেফট কংগ্রেসের তো বিজেপি বিরোধিতা আদি অকৃত্রিম মতাদর্শগত, আর তৃণমূলের বিজেপি বিরোধিতা কৌশলী। বাইনারি ন্যারেটিভ করে নিজে কিছু আসন বাগিয়ে নেওয়া আর বাকিটা বিজেপির হাতে তুলে দেওয়া, এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য। এবং কংগ্রেসকে যত দুর্বল হীনবল করা যায় তত তার সুবিধা, এবং সেই কাজে তিনি সক্রিয়। এবং যখন কংগ্রেস বলে দিয়েছেন যে তৃণমূলের সঙ্গে তার আসন সমঝোতায় রাজি নয়, তো নেত্রী এবার খোলাখুলি ওই ন্যারেটিভ তৈরির পথে নেমে পড়েছেন। তাই দুই নারীর দুই লক্ষ্য, কিন্তু দুই নারীর লক্ষ্য এক, পথটা ভিন্ন। তাই তারা তরবারি বার করে ইন্ডি জোটের ভবিষ্যৎকেই চ্যালেঞ্জ করেছে। বামেরা 22 তারিখে কিছু করবে না, কিন্তু তারা প্রতিবাদ করছে, কংগ্রেসও করছে। যদিও উত্তরপ্রদেশের কংগ্রেসের সভাপতি ভূপেন্দ্র হুডা সাংসদ হরিয়ানা সরজুনইতে ডুব দিয়ে রামলালার দর্শন করেছে। কংগ্রেস একদম ডিভাইডেড হাউস। উত্তর ভারতের প্রতিনিধিরা রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে না যাওয়ার রিপারকিউশন কি হতে পারে সেটা বুঝছেন, কিন্তু কিছু করণীয় নেই। দক্ষিণের লবির চাপ কংগ্রেসের উপর বেশি, কারণ সেখানেই কংগ্রেসের আসন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশ কেরালায় চলে গেছেন। জটায়ুর স্মৃতি বিজড়িত লেপাক্ষী মন্দিরে, বীরভদ্র মন্দিরে পুজো দিয়েছেন, ভজন শুনেছেন, আরতি করেছেন। রাবণ যখন সীতাকে অপহরণ করে নিয়ে যাচ্ছেন, জটায়ু সেই খবরটা ওই লেপাক্ষী মন্দিরেই রামচন্দ্রকে দিয়েছিলেন, তারপর তিনি মারা যান। তাই অযোধ্যার রাম মন্দির উদ্বোধন, তার সঙ্গে ওই বীরভদ্র মন্দির, এইসবের একটা যোগসূত্র আছে। পলিটিক্যালি দেখতে গেলে নরেন্দ্র মোদী এবার বিন্ধ্য পর্বতের দক্ষিণে পদ্ম ফুলের সমারোহ দেখতে চান। সেই জন্য এই বছরের প্রথমে তিনি গেলেন তামিলনাড়ু, আবার গেলেন অন্ধ্রপ্রদেশ, কেরল, প্রকল্প উদ্বোধন, মন্দিরের পুজো, রামরাজ্য গঠনের প্রতিশ্রুতি, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট উদ্বোধন। আবার শোনা যাচ্ছে যে রামানাথপুরম তামিলনাড়ুর, সেখান থেকে তিনি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। বারাণসীর পাশাপাশি কাশী তামিল সঙ্গম হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটির উদ্যোগে। তাই বিন্ধ্য পর্বতের দক্ষিণেও বিজেপি প্রভাব ফেলতে চায়, তাদের তুরুপের তাস নরেন্দ্র মোদী। পসমান্দা মুসলিমদের কাছে টানার কথা নরেন্দ্র মোদী বারবার বলছেন। স্লোগান উঠেছে, না দূরি হ্যাঁ না খাই হ্যাঁ, মোদী আমারি ভাই হ্যাঁ। মুসলমান মহিলাদের বিজেপি উত্তরপ্রদেশের প্রতিটি বিধানসভা কেন্দ্রে নরেন্দ্র মোদীর পক্ষে পথে নামাচ্ছে। মোদীজিকে ভাই হিসেবে সম্বোধন করে যে মুসলিম মহিলারা সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন, উজালা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর আবাসের সুবিধা,
আয়ুষ্মান ভারত কার্ড এবং 3 তালাক প্রথা রদ হওয়ায় তাদের জীবনে তো একটা পরিবর্তন এসছে। তারা বলবেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, যে মন্ত্রটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সেই মন্ত্র সত্যি সত্যি তাদের জীবনে কাজে লেগেছে। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন হলো, তাতে 100টার মধ্যে 79টা ভোট ওই সমাজবাদী পার্টি এবং ওই অজিত সিং এর পার্টি পেয়েছে, কিন্তু বাকি 21টা ভোটের মধ্যে কিন্তু 15-16টা ভোট বিজেপি পেয়েছে। তার মধ্যে মুসলমান মহিলাদের ভোট কিন্তু অনেকটা। মধ্যপ্রদেশেও বিজেপি মুসলমান মহিলাদের ভোট পেয়েছে। তাই মুসলমান মাতৃশক্তির মন জয় করবার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখছে না। বামপন্থীরা খুব আশাবাদী, এই বাইনারি ন্যারেটিভের বিপরীতে গিয়ে তাদের যে রুটি কাপড়া মাকানের ভার্সন মানুষ গ্রহণ করবেন। ব্রিগেডে ডিওয়াইএফআই এর জনসভাই নাকি তার প্রমাণ। অনেকেরই এখন বিপ্লব স্পন্দিত বুকে নিজেদের লেনিন মনে হচ্ছে, আবার অনেকে সমাজ মাধ্যমে লাল ফৌজ বাস্তবের মাটিতে ফেরারি ফৌজ। অনেকদিন বাদে একটা কবিতা পড়ছিলাম, রফিক আজাদ, বাংলাদেশের কবি। প্রেমাসক্ত কবি, কিন্তু তার মধ্যে ক্ষোভ রাগের বিস্ফোরণ মারাত্মক। রফিক আজাদের রাগ ক্ষোভ তার লেখনীর ছত্রে ছত্রে ফুটে উঠেছে। তার কাব্যগুণ অতুলনীয়। তার ক্ষোভের ঘোড়া, অশ্বমেধের ঘোড়া, ছুটে বেড়াচ্ছে দিক দিগন্তে। সেই তখনই মনে হয় যে কবিতাই তো প্রতিবাদের শক্তি, আর প্রতিবাদই তো কবিতা। প্রতিবাদ তো সচেতনতার ভাষা। রফিক আজাদের একটা লাইন এখনো মনে হয় খুব প্রাসঙ্গিক, যদিও সেটা লেখা হয়েছিল মুক্তিযুদ্ধের পরে। হারামজাদা ভাত দে, না হলে মানচিত্র কি লেখাবো। বামপন্থী বন্ধুরা রফিক আজাদ পড়েছেন? পড়ুন, ইন্সপিরেশন পাবেন। কঠিন লড়াইয়ে পথ চলতে এই কবির কবিতা আপনাদের কিছুটা পাথেয় অন্তত দেবে বলে আমার মনে হয়।